নন্দিনী আর গৌরী নামে দুজন বোন ছিল। তারা নিজের বুড়ি ঠাকুমার সাথে একটা পাইপের ঘরে বসবাস করত। নন্দিনী আর গৌরীর বাবা মার হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। আর তাদের ঠাকুমাও অনেকটা বয়স্ক ছিলেন, যে কারণে তিনি কোনো কাজ করতে পারতেন না। তাদের কাছে থাকার জন্য না কোনো বাড়ি ছিল আর না উপার্জন করার কোনো উপায়। তাই জন্যে তারা একটা পাইপের বাড়িতে থাকত। আর দুই বোন মিলে আবর্জনা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে নিজেদের এবং নিজেদের ঠাকুমার জন্য খাবার নিয়ে যেত। যখন একদিন বিশাল জোরে বৃষ্টি পড়ছিল তখন গৌরী, দেখ না কত জোরে বৃষ্টি পড়ছে। এবার আমরা পাইপের বাড়িতে কি করে থাকবো? হ্যাঁ নন্দিনী, বৃষ্টি তো খুব জোরে হচ্ছে আর জল তো আস্তে আস্তে বাড়ছে। এভাবে তো জল পাইপের ভেতরে চলে আসবে। তারপর দিদার কি হবে? দিদা বেচারি এই জলের মধ্যে কি করে থাকবে? দুই বোন যখন কথা বলছিল তারই মধ্যে বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করে দেয়। নন্দিনী, বৃষ্টি তো বেড়েই যাচ্ছে বল, আর জলও পাইপের ভেতরে চলে আসছে। এবার আমরা এই জলে কি করে থাকবো? এখন আমরা কি করতে পারি? আমাদের কাছে থাকার জন্য আর কোনো জায়গাও তো নেই না। আর দিদা দিদা বেচারি কি করে এখানে থাকবে? দিদা তো এমনিই অসুস্থ। জল তাদের পাইপের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, যে কারণে গৌরী এবং নন্দিনী দুই বোনই খুবই চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু তারা কীই বা করতে পারত, এবং বৃষ্টিটাও থামার কোনো নাম লক্ষণই দেখাচ্ছিল না। আর এইভাবেই সারা রাত ধরে বৃষ্টি হতে থাকলো, আর তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র একে একে বৃষ্টির জলে ভেসে যেতে লাগলো। নন্দিনী, ঘরের সব জিনিস তো জলে নষ্ট হয়ে গেল। এবার আমরা সব কোথায় পাবো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই বৃষ্টির জন্য 2 দিন হয়ে গেল আমরা কিছু খাইনি। আর বেচারি দিদার হয়তো কত খিদে পেয়েছে। তারপরে তারা দুজন নিজেদের ঠাকুমাকে বলে, দিদা, আমরা দুজন এক্ষুনি আসছি। ততক্ষণ তুমি বরং এখানেই থাকো। আমরা তোমার জন্য এক্ষুনি খাবার আনছি। আরে, তোরা দুজনই বর্ষার মধ্যে কোথায় যাবি? কোথাও যেতে হবে না, এমনিও আমার খিদে নেই। তোরা দুজন কোথাও যাস না। আরে দিদা, তুমি ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ দিদা, আমরা এই যাব আর আসব, ততক্ষণ তুমি এখানেই থাকো। তারপরে তারা দুই বোন মিলে খাবার আনতে বেরিয়ে যায় এবং গিয়ে একজন ধাবা মালিকের কাছ থেকে তারা দুজনে খাবার চায়। কাকু, তুমি আমাদের একটু খাবার দেবে? আসলে আমাদের কাছে এখন কোনো টাকা নেই। আমরা কাল এসে তোমায় টাকা দিয়ে দেব। এই যা যা এখান থেকে, পয়সা নেই যখন তখন খাবারও নেই। জানি না কোথা না কোথা থেকে খাবার চাওয়ার জন্য চলে আসে খালি। ওই ধাবা মালিক ওদের দুজনকে তাড়িয়ে দেয়, আর তারপরে তারা দুজন একটা অন্য দোকানে যায় এবং সেখানে গিয়ে তার মালিকের কাছে কিছু খাবার চায়। দাদা, তোমার দোকানে কি বিস্কিট আছে? আমাদের বিস্কিট চাই। হ্যাঁ আছে না, এখনই দিচ্ছি। তারপরে সেই দোকানদার দুটো বিস্কুট বার করে গৌরী আর নন্দিনীর দুজনের হাতে ধরিয়ে দেয়। ধন্যবাদ দাদা, এখন আমাদের কাছে টাকা নেই, কিন্তু কাল এসে আমরা টাকা দিয়ে যাব। এই আমার বিস্কুট ফেরত দে। হ্যাঁ, পয়সা নেই আবার এসেছে আমার থেকে বিস্কুট নিতে। দাদা, আমরা বলছি না যে কাল এসে আমরা টাকা দিয়ে দেব? আমাদের বিস্কিট দিয়ে দিন না। আরে, যখন তোদের কাছে পয়সা নেই তখন আমার কাছ থেকে জিনিস কিনতে এসেছিস কেন? চল আমার বিস্কুটের প্যাকেট ফেরত দে আমাকে আর পালা এখান থেকে। কে জানে কোথা কোথা থেকে চলে আসে সব। তাদের কাছে খাবার কেনার জন্য কোনো পয়সা ছিল না, সেই জন্য তাদেরকে কেউই কোনো খাবারই দিতে চাইছিল না, যে কারণে তারা দুই বোনই খুবই দুঃখী হয়ে পড়ে। নন্দিনী, টাকা ছাড়া কেউ আমাদের কোনো খাবার দিতে চাইছে না। এবার আমরা দিদাকে কোথা থেকে খাওয়াবো? আর তাছাড়া আমাদেরও তো খিদে পেয়েছে। কোথাও থেকে কিছু পেলে আমরা দিদাকে গিয়ে খাওয়াতে পারতাম। আজকে এই বৃষ্টির জন্য আমরা রাস্তা থেকেও কিছু কুড়াতে পারলাম না, যেটা বেচে আমরা দুটো টাকা পেতাম। এবার কি হবে? কি আর করব, চল যাই। কারোর বাড়ি গিয়ে খাবার চাই। কে জানে, হতে পারে আমাদের উপর দয়া করে কেউ আমাদের খাবার দিল। যে কারণে তারা দুই বোন মিলে খাবার খোঁজার আশায় একটা বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেয় এবং সেই বাড়ির থেকে কিছুক্ষণ পরে একজন মহিলা বেরিয়ে আসেন। কে তোমরা দুজন? এখানে কি দরকার তোমাদের? কাকিমা, আমরা দুজন হলাম বোন, তুমি আমাদের একটু খেতে দেবে গো? আসলে বৃষ্টিতে আমাদের সব জিনিস নষ্ট হয়ে গেছে আর আমাদের কাছে এখন কোনো খাবার নেই। বাড়িতে দিদাও না খেয়ে আছে। ওই দুই বোনকে দেখে সেই মহিলার মাথায় একটা কথা আসে এবং সে তাদেরকে দেখে এটা ভাবে,
এই বৃষ্টির জন্য আমাদের কাজের লোকটা এতদিন ধরে ছুটি করছে। কেননা আমি এদের দিয়েই বাড়ির কাজ করাই, আর বদলে কিছু একটা খাবার দিয়ে দেব, আর আমার ঘরের সব কাজও হয়ে যাবে। আর তখনই তারা দুজন মিলে সেই মহিলাকে আবার বলে, কাকিমা, তুমি কি আমাদের কিছু খেতে দিতে পারবে? কাকিমা, আমাদের দিদার বয়স হয়েছে, আর আমাদের কাছে তাকে দেওয়ার মতো খাবার নেই। যদি তুমি আমাদের কিছু খাবার দাও তাহলে আমাদের উপকার হয়। খাবার তো আমি তোমাদের দিয়ে দেব, কিন্তু তার বদলে আমার বাড়ির কিছু কাজ করে দিতে হবে। এটা শুনে নন্দিনী আর গৌরী দুই বোনই খুবই খুশি হয়ে যায়। হ্যাঁ, আমরা তোমার সব কাজ করে দেব, তুমি শুধু আমাদের খাবার দাও। আচ্ছা ঠিক আছে, ভেতরে আয় আর এসে সব বাসনগুলো মেজে দে। তারপরে ওই দুই বোন মিলে খুবই খুশির সাথে সেই মহিলার বাড়ির সমস্ত কাজ করে, এটা ভেবেছে সে ওদেরকে কাজ করার বদলে খাবার দেবে। আর ঠিক সেই সময়ই তারা রান্নাঘর থেকে কিছু একটা ভালো গন্ধ পায়। মনে হয় কাকিমা কিছু ভালো বানাচ্ছে। আমার তো মনে হচ্ছে লুচি আর টমেটোর তরকারি হচ্ছে, আর তার সাথে পায়েসও হচ্ছে। ঠিক বলেছিস, তাহলে তো মজাই মজা। চল আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে নিই, তারপর কাকিমা আমাদের লুচি, তরকারি, পায়েস দেবে। আর তারপরে তারা দুজন মিলে বাসন মাজা এবং বাড়ির সমস্ত পরিষ্কার করার কাজ তাড়াতাড়ি করে নেয়। আর কাজ শেষ করার পরে, কাকিমা, আমরা সব কাজ ভালো করে করেছি, সব কাজ হয়ে গেছে। আর তারপরে ওই মহিলা রান্নাঘরে গিয়ে আগের রাতের বেঁচে যাওয়া কিছু ভাত এবং সবজি এনে তাদেরকে খেতে দেয়। এই নে খাবার। কাকিমা, এটা কি? এটা তো বাসি খাবার। আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের কাজের বদলে ভালো কিছু খাওয়াবে। এটা যে দিয়েছি সেটা কি কম? আরে তোরা দুই বোন যা কাজ করেছিস তার তুলনায় তো বেশিই দিয়েছি। এবার তোরা যা। তারপরে ওই দুই বোন খুবই হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে নিজেদের বাড়ি চলে আসে। আর ওদের কাছে যেটুকু খাবার ছিল সেটুকু তারা নিয়ে গিয়ে নিজের ঠাকুমাকে খাওয়ায়। তোরা দুজন কোথায় চলে গেছিলি? আমার কত চিন্তা হচ্ছিল জানিস। দিদা, তুমি এভাবে চিন্তা কেন করো? আমাদের কিচ্ছু হবে না, আমরা এসে গেছি না। এবার চলো, তুমি খাবে, চলো। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। আর তোরা দুজন কি খাবি না? খাবার এতটুকুই ছিল যে সেটা দিয়ে শুধুমাত্র একজন মানুষেরই পেট ভরতে পারত। আর সেই জন্যে গৌরী এবং নন্দিনী দুজনেই মিথ্যে বলে। দিদা, আমরা দুজন তো ওখানেই খেয়ে নিয়েছি। এই খাবারটা তো তোমার জন্য এনেছি। আচ্ছা। আর তারপরে তাদের ঠাকুমা খাবার খেয়ে নেয় এবং তাদের ঠাকুমাকে খেতে দেখে দুজনে খুবই খুশি হয়ে যায়। আজ তো আমরা দিদাকে খাবার দিলাম, কিন্তু কাল আমরা দিদার জন্য কোথা থেকে খাবার আনবো? আজকের জন্য ভগবান যখন খাবার দিয়েছে, তখন কালও উনি আমাদের খাবার পাইয়ে দেবেন। তারা দুই বোন খুবই ক্ষুধার্ত ছিল এবং বিগত দুদিন ধরে তারা কোনো কিছুই খায়নি। আর তারা দুজন এরকমই ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়ত। আর ঠিক তার পরের দিনই যখনই সকাল হয় তখনই দুই বোন মিলে আবর্জনা সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তারা খুব একটা কিছু সংগ্রহ করতে পারে না। এত নোংরা নিয়ে কি হবে? এত নোংরা তো দোকানদার নিতেও চায় না। চল আমরা দেখি, হতেই পারে এর বদলে উনি আমাদের টাকা দিয়ে দিলেন। তারপরে ওরা দুই বোন মিলে কিছু আবর্জনা সংগ্রহ করে সেটা বিক্রি করার জন্য দোকানে যায়, কিন্তু দোকানদার একদমই সেটা নিতে চায় না। এইটুকু আবর্জনা দিয়ে কোনো লাভ হবে না, বরং আরও বেশি কিছু নিয়ে এসো, তখন আমি ভাবব। তারপরে ওরা দুই বোন নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলে, এটা দিয়ে তো কিছুই হবে না। এবার কি করি? আজ খাবার কোথা থেকে আনি? চল আর একবার গিয়ে দেখি, হয়তো এবার আমরা কিছু বেশি জিনিস পাবো। তারপরে তারা দুই বোন এটা ভেবে আবার আবর্জনা সংগ্রহ করতে বেরিয়ে পড়ে যে হয়তো এবারে তারা আরও বেশি কিছু পেয়ে যাবে, কিন্তু ওরা কোথাও আর কোনো কিছুই খুঁজে পায় না, যে কারণে তারা দুই বোন খুবই হতাশ হয়ে পড়ে। আর তাদের আবর্জনা খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে যায়। আর তখনই হঠাৎ করে ওদের নজর আবর্জনার মধ্যে একটা চকচক করা জিনিসের ওপর গিয়ে পড়ে। গৌরী, দেখ তো, ওটা কি চকচক করছে? আরে হ্যাঁ, কিছু তো আছে, চল আমরা গিয়ে দেখি। তারপরে দুই বোন গৌরী এবং নন্দিনী সেই আবর্জনা স্তূপের মধ্যে যায় আর ওই চকচক করা জিনিসটাকে তারা বের করে আনে এবং দেখে সেটা একটা কড়া। আরে গৌরী, এটা তো কড়াই, কিন্তু আমরা এটার কি করব? কি আর করব, কাল আমরা এটা গিয়ে দোকানদারকে বেচে দেব। এটা বেচে আমরা কিছু না কিছু টাকা তো পাবো।
তারপরে দুই বোন মিলে সেই কড়াটাকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে এবং সেটাকে ওখানেই রেখে দেয়। আর তারপরে দুই বোন মিলে ওই কড়াটাকে দেখে এটা বলতে থাকে যে, ভালো হতো যদি আমরাও এটাই কিছু বানাতে পারতাম, পায়েস, লুচি, হালুয়া আর মটর পনির বানাতাম, কিন্তু এই কড়াই তো আমাদের কোনো কাজের না। তারা দুই বোন শুধুমাত্র কথাই বলছিল, ঠিক সেই সময় ওই কড়ার মধ্যে থেকে এক এক করে তার মধ্যে থেকে হালুয়া বেরিয়ে আসে এবং তারপরে লুচি এবং ক্ষীর এবং তারপরে মটর পনিরের সবজিও। এটা দেখে সেই দুই বোন এবং তাদের ঠাকুমা সম্পূর্ণ অবাক হয়ে যায়। নন্দিনী, তুই দেখলি এই কড়াই থেকে কি সুন্দর বড় লোকদের খাবার এলো? তাই তো দেখছি গৌরী, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের সামনে বড় লোকদের খাবার রয়েছে। তারপরে ওই দুই বোন খুবই খুশির সাথে নিজেদের ঠাকুমাকে বলে, দিদা, দিদা, তুমি দেখলে কড়াই থেকে বড় লোকদের খাবার বেরোচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কড়াই থেকে খাবার আসছে, আর তাও বড় লোকেদের। ঠিক তখনই ওই কড়ার মধ্যে থেকে আওয়াজ আসে, আমি হলাম ম্যাজিক কড়াই, আর আমি শুধু গরিবদেরই সাহায্য করি, তাই আমি তোমাদের কাছে এসেছি। আর যখনই তোমরা দুজন আমার থেকে কিছু চাইবে, আমি সেই সব তোমাদের দেব যা তোমরা খেতে চাও। আর তাই তোমরা কখনো নিজেদের থেকে আমায় আলাদা করো না। এই কথাগুলো শোনার পর তাদের দুই বোনের খুশির কোনো সীমানাই থাকে না। আর তারপরে তারা আর তাদের ঠাকুমা খুব মজা করে ধনীদের মতো খাবারগুলো খেতে থাকে। সত্যি নন্দিনী, এরকম খাবার তো আমি আজকের আগে কখনো খাইনি। হ্যাঁ গৌরী, বড় লোকদের খাবার কি ভালো আর সুস্বাদু হয় না? আমিও আজকে প্রথম এই খাবার খেলাম, খুব ভালো লেগেছে। এই সব তোদের ভালো মানুষের জন্য হয়েছে যে তোরা এই ম্যাজিক কড়াই পেয়েছিস। তারপরেই তাদের দুই বোনের যদি কোনোদিন ধনীদের মতো খাবার খেতে ইচ্ছে করত, তখন ওরা তাহলে সেই কড়ার কাছে চেয়ে নিত এবং সেই কড়াতে বিভিন্ন ধনীদের খাবার হাজির হতো, আর তারা সবাই খুব মজা করে খাবারগুলো খেত। আর তারপর থেকে দুই বোন সেই কড়াটাকে খুব যত্ন করে নিজেদের কাছে সামলিয়ে রাখে। সুনিতা যখন তার ছোট মেয়ের জন্ম দিল, তার কিছুদিন পরেই তার স্বামী মারা যায়। তার স্বামী মারা যাওয়ার পর সুনিতা ছোটখাটো কিছু কাজ করে এবং দুই মেয়েকে মানুষ করতে লাগলো। তার ছোট মেয়ে করিশ্মা 14 বছর বয়স এবং বড় মেয়ের 16 বছর বয়স ছিল। তখন একটা অসুখে সে মারা যায়। তারপর থেকে দুই বোন ওই ঘরটাতে পুরোপুরি একলা হয়ে গেল। তাদের রোজগারের জন্য আর কেউ রইল না। তখন দুই বোনকে একে অপরের দেখাশোনা করতে হতো। করিশ্মা, এবার থেকে আমরা স্কুল যেতে পারবো না। এবার থেকে আমাদের বাইরে কাজ করেই দুবেলার খাবার জোগাড় করতে হবে। পাশের গায়ত্রী কাকি বলছিল জমিদার বাড়িতে দুজন কাজের লোকের দরকার আছে। চল আমরা ওখানে কাজ করতে যাই। জ্যোতি তার ছোট বোন করিশ্মাকে নিয়ে জমিদার বাবুর ওখানে কাজের জন্য যায়। যদিও দুই বোনের বয়সটা খুবই অল্প ছিল, কিন্তু তাদের দুঃখের কথা ভেবে জমিদারের বউ তাদেরকে কাজে রেখে নেয়। করিশ্মা একদিন ঘর ঝাড়পোছ করার কাজ করছিল। তখনই জমিদারের ছেলে কেশবের নজর ওর উপর যায়। এই মেয়েটাকে তো হেভি সুন্দর দেখতে, এরকম সুন্দর মেয়ে আমি আর কখনো দেখিনি আগে। মনে হচ্ছে ওর সাথে আস্তে আস্তে কথা বলাটা আমাকে বাড়াতেই হবে। করিশ্মার দিকে জমিদারের ছেলের একটা কুনজর বরাবরই ছিল। ও খুব খারাপভাবেই ওর দিকে তাকিয়ে থাকত। একদিন জ্যোতি যখন ওইখানে কাজ করছিল, তখন ওকে একা দেখে কেশব ওর কাছে কথা বলতে যায়। কি ব্যাপার, আজকে তুমি এখানে একাই কাজ করছো? আজকে কি তোমার বোন তোমার সাথে কাজ করতে আসেনি নাকি? না তো, দিদি তো আমার সাথেই এসেছিল। ও নিচে কাজ করছে। কেন, আপনার কি কোনো দরকার ছিল? না না, আমার তোমার বোনের সঙ্গে নয়, আমার বরং তোমার কাছে কাজ আছে। হ্যাঁ বলুন। কেশব করিশ্মার সাথে খুব বাজেভাবে কথা বলা শুরু করে। করিশ্মা ওর কথা শুনে খুবই ঘাবড়ে যায়, আর ও কাঁদতে কাঁদতে নিচে জ্যোতির কাছে দৌড়ে চলে আসে। কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? দিদি, ওই ওই কেশব। কি কেশব, কি হয়েছে? করিশ্মা কাঁদতে কাঁদতে জ্যোতিকে সমস্ত কথা বলে, যেটা শুনে জ্যোতি প্রচণ্ড রেগে যায়। ওর এত বড় সাহস, ও তোর সাথে এইভাবে কথা বলেছে? চল আমার সাথে, দেখাচ্ছি ওর মজা। জ্যোতি প্রচণ্ড রেগে গিয়ে করিশ্মাকে নিয়ে কেশবের কাছে যায়।
দেখুন, আপনি যেভাবে আমার বোনের সাথে কথা বলেছেন সেটা একদমই ঠিক না। এখনই আমার বোনের থেকে ক্ষমা চান। কি বললি? ক্ষমা চাইবো তাও আমি? তাও তোদের মতো 2 টাকার সস্তা মেয়েদের থেকে? নিজের ভাষাটাকে ঠিক করুন, না হলে এক্ষুনি। না হলে কি? না হলে কি? এক তো আমি তোকে এত ভালো অফার দিলাম, আর তুই আমার উপরেই চিৎকার চেঁচামেচি করছিস, হ্যাঁ? এইসবের পরেও কেশব ওদের সাথে অসভ্যতামো করতে থাকে। জ্যোতি ওর অসভ্যতামোটা নিতে পারে না, আর তাই জন্যই রেগে গিয়ে ওর গালে কষিয়ে একটা চড় মেরে দেয়। তোমাদের এত সাহস তোমরা আমাকে চড় মারো? তোমাদের জায়গা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। দুজনেই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কেশবের চিৎকার শুনে ওর মাও ওইখানটায় চলে আসে। কেশব ওর মাকে ওই 2 মেয়ের ব্যাপারে উল্টোপাল্টা বলে ওই দুজনকে কাজের থেকে সরিয়ে দেয়। দিদি, আমাদের টাকা উপার্জন করার যে একমাত্র রাস্তাটা ছিল সেটাও আমাদের হাত থেকে চলে গেল। এবার কি কাজ করব আমরা? টাকা কিভাবে রোজগার করব? চিন্তা করিস না বোন, ভগবান যখন একটা রাস্তা বন্ধ করে তখন সামনে আরও 4টে রাস্তা খুলে দেয়। আমাদের ঠিক কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। যখন 2 বোন নিজেদের মধ্যে ঘরে বসে কথা বলছিল, তখনই ওদের পাশের বাড়ির শান্তি কাকিমা ওদের ঘরে আসে। জ্যোতি, করিশ্মা, এই নে লুচি, আলুর তরকারি আর ক্ষীর গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নে। এত খাবার কাকিমা, আজকে কি কোনো স্পেশাল দিন? হ্যাঁ রে মা, আজকে আমার নাতির জন্মদিন, তাই আমি হালুইকারকে দিয়ে এই সব খাবার বানিয়েছি। আমি দিনের বেলা এসেছিলাম, কিন্তু তোরা কেউ বাড়ি ছিলিস না, তাই আমি এখন এসছি খাবারগুলো দিতে। কিন্তু তোরা এত চিন্তিত কেন? কিছু হয়েছে নাকি রে? শান্তি কাকিমার জিজ্ঞেস করাতে জ্যোতি ওনাকে সব কথা বলে ফেলে। ওর বিরুদ্ধে প্রতিবাদ করে তোরা ঠিকই করেছিস মা, তা না হলে পরে হয়তো আরও বাড়াবাড়ি করতো। তোরা কাজের চিন্তা করিস না। আমি যে হালুইকারকে দিয়ে নাতির জন্মদিনের খাবার বানিয়েছি, ওর 2 জন রান্না করার লোক দরকার। আমি ওর সাথে তোদের ব্যাপারে কথা বলবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাকিমা। শান্তি কাকি ওদের দুজনের কথা হালুইকরকে গিয়ে বলে। হালুইকর ওদের দুজনকে নিজের ধাবায় কাজ করতে রেখে নেয়। ওই 2 বোনই খুব ভালো রান্না করতে পারত, আর তাই প্রত্যেকটা গ্রাহকেরই ওদের হাতের রান্না খুবই পছন্দ হতে লাগলো। তোমাদের দুজনের হাতের রান্না তো খুবই সুন্দর। যবে থেকে তোমরা এখানে রান্না করছো তবে থেকে আমার প্রফিট তো অনেক বেড়ে গেছে। হালুইকর ওদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত, কিন্তু টাকা দেওয়ার বেলায় ওদেরকে অনেকটা কম মাইনে দিত। দিদি, ওই ধাবার লোকটা তো আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে নেয়, কিন্তু টাকা দেওয়ার সময় তো একজনের টাকা দেয়। এইভাবে চলতে থাকলে তো আমরা কোনো টাকাই জমাতে পারবো না। আমাদের এর সাথে আরও কিছু অন্য কাজ করার দরকার। কথাটা তো তুই ঠিকই বলেছিস বোন, কিন্তু আমাদের কাছে করার মতো তো আর কিছু নেই। দিদি, আমি ভাবছিলাম আমাদের একটা খাবারের ঠেলা যদি খোলা যায়, কারণ আমাদের বানানো খাবার সবাই খুব পছন্দ করে, তাই আমাদের খাবারের ঠেলা খুব ভালোই চলে যাবে। তুই ঠিকই বলেছিস, কিন্তু যদি আমাদের ঠেলা না চলে তখন অনেক ক্ষতি হয়ে যাবে। তুই এক কাজ কর, আমরা যেটুকু টাকা জমিয়েছি তুই সেই টাকা দিয়ে একটা খাবারের ঠেলা খোল, আর আমি ধাবাতেই কাজ করতে থাকি। যদি আমাদের ঠেলা নাও চলে তাহলে আমার কাছে একটা কাজ তো থাকলো। ঠিক আছে দিদি। করিশ্মা ওর সঞ্চয় করা টাকা দিয়ে একটা খাওয়ার দোকান দেয়, কিন্তু ওরা হালুইকরকে এই ব্যাপারে কিছুই জানায় না, কারণ হালুইকর খুবই খিটখিটে স্বভাবের ছিল। যদিও এইটা জানতে পারত তাহলেও জ্যোতিকেও কাজ থেকে বের করে দিত, আর তাই জ্যোতি বলেছিল যে করিশ্মার শরীরটা একটু খারাপ, ও তাই জন্য পরে কাজে আসবে ওই ধাবাতে। কাজের প্রথম দিনই করিশ্মার ওই খাবারের ঠেলায় প্রচুর লোকজন আসে এবং তাদের বিক্রিপাটটাও খুব ভালো হয়। বাহ মা, তুমি কি সুন্দর রান্না করো। তোমার বয়সটা কম, কিন্তু তোমার হাতের রান্না অসাধারণ। এত সুস্বাদু খাবার তো সামনের হোটেলটাতেও পাওয়া যায় না, তাও আবার এত সস্তায়। সত্যি তোমার হাতে তো জাদু আছে, জাদু। যেই গ্রাহক একবার করিশ্মার খাবার দোকানে খাবারটা খেয়েছে সে ওখানে আবার ফিরে আসবে। কিছু সময়ের মধ্যেই করিশ্মার খাওয়ার দোকানটা খুব ভালো চলতে লাগলো।
কিন্তু সেই জন্য ওর যে উল্টো দিকে হোটেলটা ছিল সেখানে লোকে খেতে যাওয়ার সংখ্যা কমিয়ে দিল। আর এই কারণেই হোটেলের মালিক প্রচণ্ড রেগে যায়। আর ও তার ম্যানেজারকে ডেকে বলে, এইসব কি হচ্ছে? আমার হোটেলে এতদিন ধরে কেউ খেতে আসছে না কেন? আমি আপনাকে বলেছিলাম না স্যার, যবে থেকে আমাদের হোটেলের উল্টো দিকে ওই মেয়েটা ঠেলা গাড়ি নিয়ে বসেছে তবে থেকে লোকজন আমাদের এখানে এসে খাওয়াটাই বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা যদি এতই গম্ভীর হয় তাহলে তুমি অপেক্ষা কার জন্য করছিলে? চলো, আজকের পর থেকে ওর ঠেলাটা যেন আমার হোটেলের উল্টো দিকে না দেখি। হোটেলের মালিক তার ম্যানেজারকে নিয়ে করিশ্মার ঠেলার সামনে এসে দাঁড়ায়। বলুন স্যার, আপনি কি খাবেন? রাজমা চাওয়াল নাকি ছোলে চাওয়াল? আর আজ তো আমি সবজিও বানিয়েছি। শোন মেয়ে, এই যে সামনে এত বড় হোটেলটা দেখছিস, ওই হোটেলটা আমার। তোর জন্য আমার হোটেলটা প্রায় বন্ধ হতে চলল। আর তোর জন্য এটাই তাই ভালো হবে যে তুই নিজের ঠেলাটা নিয়ে এখান থেকে পালিয়ে যা। আমি আমার ঠেলা এখান থেকে কেন সরাবো? আমি তো আমার কাজ সততার সাথে করছি। আমার সাথে বেশি তর্ক করিস না। হয় সোজা আঙুলে তুই এখান থেকে নিজের ঠেলাটা নিয়ে বেরোবি, নাহলে কিন্তু আমি আঙুল বাঁকাতে বাধ্য হব। ওর বারবার বলা সত্ত্বেও করিশ্মা নিজের ঠেলা গাড়িটা ওখান থেকে সরায় না। আর তাই জন্য হোটেলের মালিক নিজের লোকেদের ডেকে পাঠায় ওগুলো জোর করে সরানোর জন্যে। ওদেরকে দেখে করিশ্মা খুব ভয় পেয়ে যায় এবং তাই জন্য চুপচাপ নিজের ঠেলাটা নিয়ে ওখান থেকে সরে যায়। কিন্তু তখনই করিশ্মার এই ঠেলা গাড়ির ব্যাপারটা ওই ধাবাওয়ালা লোকটাও জানতে পারে। আরে আজতি, তুই তো বলেছিলি তোর বোন করিশ্মা নাকি অসুস্থ, কিন্তু ও তো গঙ্গা কলোনিতে নিজের একটা ঠেলা লাগিয়েছে। এখানে তোমাদের দুই বোনের ড্রামা অনেক হয়েছে, চলো বেরো এখান থেকে। হালুইকর জ্যোতিকে কাজ থেকে বের করে দেয়। জ্যোতি বেচারা নিজের মুখ চুন করে ঘরে আসে এবং এসে দেখে করিশ্মা ওখানে বসে বসে ঘরে কাঁদছে। আরে করিশ্মা, তুই এইভাবে কাঁদছিস কেন? করিশ্মা কাঁদতে কাঁদতে জ্যোতিকে সব কথা বলে। আর ওর কথা শুনে জ্যোতিও করিশ্মাকে সব কথা বলে দেয়। আমাদের দুজনের জীবনেই কি একসাথেই সমস্যা আসার কথা ছিল? কিছু হবে না করিশ্মা, আমরা কালকে অন্য কোথাও ঠেলা লাগাবো। আমাদের ঠেলা লাগানোর জন্য কি গোটা পৃথিবীতে ওই একটাই জায়গা আছে? পরের দিন দুই বোন মিলে অন্য জায়গায় গিয়ে নিজেদের খাওয়ারের ঠেলা গাড়িটা লাগায়। ওদের খাওয়ারের স্বাদ এতই ভালো ছিল যে নতুন জায়গাতে গিয়েও ওদের পসার জমাতে খুব একটা অসুবিধে হলো না। ওদের খাওয়ারের দোকানে প্রত্যেক দিনই মানুষের ভিড় বাড়তে লাগলো। একদিন ওদের ঠেলা গাড়ির সামনে একটা চকচকে গাড়ি এসে দাঁড়ালো। আর সেই গাড়ি থেকে দুজন সুন্দর দেখতে যুবক তাদের সামনে এসে দাঁড়ালো। আপনার কাছে যাই খাবার আছে সেটা প্লিজ 2 প্লেট দেবেন, আমাদের খুব খিদে পেয়েছে। দুই বোন ওদের দুজনের জন্য খাবার বাড়তে শুরু করে। দাদা, আমি তো আগেই বলেছিলাম বাড়ি থেকে গাড়িটা নিয়ে না বেরোতে। দেখো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এখন হয়ে গেল তো গাড়িটা খারাপ। কোথায় 5 স্টার হোটেলে খেতাম, এখন আমাদেরকে একটা ঠেলা গাড়িতে এসে খেতে হচ্ছে। দুই বোন ওদের সব কথা শুনতে পায়, কিন্তু ওদেরকে কোনো উত্তর না দিয়ে ওরা খাবার সাজাতে শুরু করে। ওই দুই ভাই যখনই প্রথম খাবারটা মুখে দেয় তারপর থেকে ওদের মুখ থেকে খাবারের ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছু বেরোয় না। ও মাই গড, আই এম সো সরি। আমি আপনার খাওয়াটাকে 5 স্টারের থেকে কম ভেবেছিলাম, কিন্তু আপনাদের খাওয়া তো 5 স্টার রেস্টুরেন্টের থেকেও অসাধারণ। খেয়ে মজা এসে গেছে। হ্যাঁ সত্যি, এরকম খাবার তো 5 স্টারের হোটেলের শেফরাও বানাতে পারে না। আপনারা দুজন সত্যিই খুব ট্যালেন্টেড। আরে ভাই, আমি তো বলি এই দুজনকে আমাদের হোটেলেই রেখে নিই। আরে সত্যি, এদের হাতের এই রান্না খেলে তো আমাদের হোটেলের সেল ডাবল হয়ে যাবে। ওরা দুজন জ্যোতি আর করিশ্মাকে নিজেদের হোটেলের জবের অফার দেয়। এত ভালো অফার পেয়ে ওরা দুজনে সঙ্গে সঙ্গেই কাজের জন্য হ্যাঁ বলে দেয়। এত ভালো স্যালারি ছিল যে ওরা কিছুদিনের মধ্যেই নিজেদের জন্য নতুন একটা বাড়ি তৈরি করে। 1 বছরের মধ্যেই ওই দুই ভাই যারা রেস্টুরেন্টের ওনার ছিল তারা দুই বোনকে বিয়ের প্রপোজাল দেয়। আর ওরা দুজনে দুজনকে বিয়ে করে নিয়ে পরের জীবন সুখে কাটাতে শুরু করে।